এই যে হামের যে আউটব্রেকটা হলো বা অ্যালার্মিং একটি পর্যায়ে চলে গেছে, অনেক সাতটি জেলায় বড় আকারে এটি ছড়িয়ে পড়েছে। ময়মনসিংহ, পাবনায়ও কিন্তু, চাঁপাইনবাবগঞ্জ, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখেছি খুবই ভয়াবহ অবস্থা। যদি বলি ভয়াবহ এই কারণে বলবো যেহেতু এটি আর কি সংক্রামক, সেজন্য কিন্তু আমাদের জন্য এটি অ্যালার্মিং। এই মুহূর্তে আসলে কি করা দরকার আমাদের? সরকারের তো করণীয় অবশ্যই অনেক কিছু রয়েছে, সেই সাথে অভিভাবকদের কি করণীয় রয়েছে, এটি সম্পর্কে একটু আগে জানতে চাবো, তারপর নিশ্চয়ই আমরা স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলা নিয়ে আরও আলোচনা করব। জি হ্যাঁ, এই হামের যে আউটব্রেকটা হচ্ছে প্রাদুর্ভাব, এটা যেন মহামারীতে পরিণত না হয়। সব লক্ষণ দেখা যাচ্ছে যে যদি এত জায়গায় ছড়িয়ে পড়েছে, মহামারী বললে তো আমরা সবাই ভয় পেয়ে যাই। এই জন্য আমরা রোগতত্ত্ববিদরা মহামারী বললেও অত আনুষ্ঠানিকভাবে এটা বলা হয় না। তবে এইরকম একটা গুরুত্ব দিয়ে দেওয়া উচিত, জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি যেটা বলা যায়, পাবলিক হেলথ এমার্জেন্সি। তো সেটার জন্য প্রথমেই আমাদের দরকার যে, কিছুটা বলেছি আগে, যে যেটা উনিও বললেন যে ডক্টর শাকিল, যে সমস্ত রোগী অলরেডি খারাপ অবস্থায় হাসপাতালে চলে এসছে, যাদের আইসিইউর মতো দরকার, তাদেরকে অবশ্যই বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। শুধুমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতাল কেন, প্রত্যেকটা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড আছে, সেখানে আইসোলেশন ওয়ার্ড করা উচিত কোভিডের সময়ের মতো। মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, অন্যান্য শিশু হাসপাতালগুলো রয়েছে, সেগুলোকে একটা মানে আইসোলেশন ওয়ার্ড, যেখানে ওই রোগীরাই থাকবে, অন্যদের সাথে যেন তাদের সংমিশ্রণ না হয়, এবং যারা চিকিৎসক নার্স কাজ করবে তাদের যথাযথ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে N95 মাস্ক দিয়ে কাজ করবে, এবং এটার জন্য কোনো ঘাটতি না হয়। আর যারা আইসিইউতে যায়নি কিন্তু হাসপাতালে ভর্তি আছে, তাদেরকে অবিলম্বে এই আইসোলেশন ওয়ার্ডে থেকেই তাদের যে মানে সার্বিক ব্যবস্থা, তার জন্য আর কোনো মৃত্যু না ঘটে। এই জন্য আমাদের চিকিৎসকরা কিন্তু জানে, আমাদের নার্সরা জানে, আমাদের স্বাস্থ্যকর্মীরা জানে। তো এইটা হচ্ছে আমাদের একদম প্রথমকার কাজ। দ্বিতীয় কাজটা হবে যেটা, টিকা সংগ্রহ করে অবিলম্বে আমাদের ইপিআইয়ের কর্মীরা আছে, ইপিআইয়ের যে স্বেচ্ছাসেবক আছে, তাদের জন্য কিন্তু সেক্টর প্রোগ্রাম বন্ধ হওয়ার পরে তাদেরকে দৈনন্দিন ভাতা দেওয়া যায়নি। ফলে যে হামের টিকাটা শুধুমাত্র সরকারি যে স্বাস্থ্য স্থাপনা, তার বাইরে আগে যেরকম উঠানে গিয়ে গিয়ে করতো, এগুলো কিন্তু প্রচুর ভলান্টিয়ার লাগে, তাদের হয়তো দৈনন্দিন কিছু ভাতা বা একটা গেঞ্জি বা একটা ক্যাপ দেওয়া হয়। আমার মনে হয় এই যে মহামারীর দিকে যাচ্ছে ঠেকানোর জন্য, যদি এখন সেই ভলান্টিয়ারদেরকে তালিকা আছে কিন্তু ইপিআইয়ের কাছে, তাদেরকে বলা হয়, তারা কোনো বলবে আমাদের পয়সার প্রয়োজন নেই, আমরা নিজেরাই চা খাবো, আমরা কাজটা করবো। টিকাটা আসার পরে খুব দ্রুত যেখানে যেখানে আউটব্রেক স্পটগুলো হয়েছে, সেখানে একটা নির্দিষ্ট এলাকা, যেটা ইপিআই তাদের হিসাব আছে যে কতটুকু কিলোমিটার খুঁজতে হবে, সেখানে টিকাটা দিয়ে যাবে। এবং টিকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কন্ট্রাক্ট ট্রেসিং, যে ডক্টর শাকিল বলেছেন, যে আমাদের যে উপজেলার স্বাস্থ্যকর্মীরা, তারা কিন্তু কোভিডের সময় প্রশিক্ষণ পেয়েছে, ও তাদের রেগুলার চিকিৎসকদের ট্রেনিং দেওয়া হয়, আইডিসিআর সেই কাজটা করে থাকে, ডিজিজ কন্ট্রোল সেটা কাজ করে থাকে। এই রোগীগুলো খুঁজে বের করে তাদেরকে যথাযথভাবে চিকিৎসা এবং তাদেরকে আলাদাভাবে রাখা, এই তিনটা কাজ যদি আমরা খুব দ্রুত আমরা জোর দিয়ে করি, এখানে হ্যাঁ কারো গাফিলতি আছে, সিস্টেমেটিক গাফিলতি আছে, ব্যক্তিগতভাবে হয়তো আছে, অথবা আপনি বলেন যে পরিচালক সাহেব হয়তো তিনি চিঠি লিখেছেন মন্ত্রণালয় বলে ফেলে রাখেন, পরে দেখা যাবে। এবং তিনি যে আইসিইউ চালু রেখেছেন, শুনলাম পত্রিকায় যে তিনি এটা মানে বেসরকারিদের সহায়তা নিয়ে তিনি চালু করেছেন, সরকারি উদ্যোগে আইসিইউগুলো চালু ছিল না। কারণ বিল্ডিং করা হয়েছে, কিন্তু যন্ত্রপাতি এবং জনবল সেটা দেওয়া হয়নি। এগুলো দ্রুত সমাধান করা উচিত, এবং এই কাঠামোগত পরিবর্তন দরকার, যে হাসপাতালের ডিরেক্টর কেন আইসিইউ চালু করবার জন্য যা যা দরকার, তিনি কেনাকাটা থেকে শুরু করে রিক্রুটমেন্ট অস্থায়ীভাবে, তাই না, কেন তিনি করতে পারবেন না? হাসপাতালগুলোর স্বায়ত্ত শাসন সেই পর্যায়ে অবশ্যই দেওয়া দরকার, যেন এই সমস্ত মানুষের প্রাণ বাঁচাবার জন্য এখানে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থেকে, সিএমএস দিকে তাকিয়ে থেকে এইভাবে কিন্তু মানুষের জীবন বাঁচানো যায় না, সেই ক্ষমতাটা তাকে দিতে হবে।